বলছি, এই দেশের নাগরিক আমরা সকলেই আমরা দেশের মালিক, সে যে পর্যায়ে থাকি না কেন। যখন আমার বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করে সেই বিচারের শাস্তির সম্মুখীন, তখন আমি যখন কনভিক্টেড হয়ে যাব, কনভিক্টেড লোক হিসাবে তারা আমার তখন ভোটাধিকার থাকবে না, এবং থাকা উচিতও না। বিশেষ করে যারা রাষ্ট্রের সাথে, দেশের সাথে, দেশের মানুষের সাথে যারা প্রতিনিয়ত দেশের মানুষের সেবার নামে তাদেরকে অত্যাচার, অনাচার, শোষণ এবং দেশের টাকা বিদেশে পাচার এবং যারা সাদা টাকা কালো করে, তাদেরকে একদমই এক্সক্লুড করা উচিত ইলেকশন থেকে। শুধু তাই না, আপনার মাধ্যমে যাতে বলার সুযোগ পাই, এই জন্য বলি, যারা এই দেশে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তাদের সন্তান পরিবারকে কি বেগমপাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন পাড়ায় রেখে এটাকে একটা বিজনেস কলোনি বানায়, তাদেরও রাজনীতি থেকে এক্সক্লুসিভ করা উচিত। আর ইনক্লুসিভ করা উচিত প্রত্যেকটা নাগরিককে, এবং নাগরিকের ভোটেই, তাদের ভোটে কেউ নির্বাচিত হবে, সেটাই হবে সকলের কাছে গ্রহণযোগ্য ইলেকশন। এখন রাজনীতি দলের ক্ষেত্রে আমরা অতীতে যেটা দেখেছি, যে ফ্যাসিস্ট শেখ হাসিনা কি করেছে, 14তে কাউকে ইলেকশন করতে দেয়নি, 18তে এসে সে একটা এমন একটা ইলেকশন করলো যেখানে সবাই পার্টিসিপেট করলো। সে কিভাবে প্রতারণা করলো, রাতের অন্ধকারে ভোট বক্স সব ভরে ফেললো। আমি আমার সুলাইমান স্যারকে একটু পিন মেরে বলতে চাই, স্যার যদিও আমলাদের ব্যাপারে বলেছে, এর জন্য কে দায়ী? আওয়ামী লীগের নেতা কর্মীরা দায়ী নাকি আমলারা দায়ী? কারণ 40% ভোট তো রাতের অন্ধকারে হয়ে গেছে। যে ব্যালট বক্স 60%-এর মধ্যে তারপরে আবার ডিসি সাহেবরা কম্পিটিশন নেমে গেল। আমি কিন্তু 18তে ইলেকশন করেছি, যে আমার এলাকায় দেখেন 90% ভোট না, তখন দেখা গেল 130% ভোট বাড়িয়ে ফেলছে তারা। তো তাদেরকে আপনি আজকে বিচারের সম্মুখীন করবেন, তাজুল সাহেব তাদেরকে সম্মুখীন করবেন না? আজকে আপনি আওয়ামী লীগের নেতাদেরকে, হ্যাঁ অবশ্যই তাদের শাস্তির সম্মুখীন করছে, তারা শুধু সুবিধাবাদী না, তারা ডিরেক্ট করেছে, তারা ডিরেকশন দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মী রেখে কোনো লোক নিয়ে গুম করেছে, রাস্তায় মেরে ফেলেছে, কারো বাড়িঘর পুড়ে দিয়েছে, এটা কে করেছে? হাসিনা সাহেবকে কে ডিজিএফ অফিসে নিয়ে গেছে? আমি ব্যারিস্টার আশরাফ, আমাকে ডিজিএফ অফিসে কে নিয়ে গেছে? কে আমাকে এখন ইন্টারোগেট করেছে? আমাকে এনএসআই অফিসে কেন 8 আওয়ার্স আটকে রেখেছিল? যারা আমাকে আইনগত সহায়তা দিবে, আমার লয়ারদেরকে কেন এনএসআই অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল? তাদেরকে আটকে রাখা হয়েছিল কেন? আমাকে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল সরি বলার জন্য। এই যে আমলা, এই যে আর্মি, এই যে আজকে পুলিশের বিরুদ্ধে বিচার করতেছে, আমি সাধুবাদ জানাই যারা অপরাধী, যারা ক্রস ফায়ার করেছে। শুধু কি পুলিশ ক্রস ফায়ার করেছে? আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করে চলে আসলেন, আপনি পুলিশকে ক্রস ফায়ারে দিচ্ছেন, পুলিশ স্টেশন পুড়িয়ে ফেলছেন, সেটার কোনো অনেক পুলিশ, নিরাপদ পুলিশ মারা গেছে, যেগুলো আপনার বিচার অধীনে মারা যাবে, সেটাই একমাত্র বৈধ। আর যারা বিচারহীন ভাবে যেই মারা যাক না কেন, সেটার বিচার ব্যবস্থা যে কোনো ভাবে হতে হবে, নয় এটা কন্টিনিউয়াস হতেই থাকবে। এটা পৃথিবীর সমস্ত ধর্ম বলেন, জাতি বলেন, সভ্যতা বলেন, স্বীকার করবে। এখন আপনি যারা ডিজিএফআই, ওখানে কোনো পুলিশ ছিল? আমি হাসিনুর সাহেবকে যদি কোশ্চেন করি, ওনাকে ধরে নিয়ে গেছিল কোনো পুলিশ কর্মকর্তা, কোনো পুলিশ ইন্সপেক্টর, কোনো পুলিশ কনস্টেবল? এই যে লোকগুলো, এদের যদি আপনি বিচার না করেন, এটা তো ধারাবাহিকভাবে আবার হবে। আজকে হয়তো একটা বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচার, একটা গণদুশ্মন সরকার, যারা অন্যায় অত্যাচার করতে করতে আল্লাহর আবশ কাঁপিয়ে ফেলেছিল, সেইখান থেকে হুকুম নাজিল হওয়ার ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আপনাকে স্মরণ করে দেয় আপা, আপনাকে সাক্ষী হিসেবে বলি, ওই সময় আরাফাত আওয়ামী লীগের টকশোকরণে ওনাকে এমপি বানাইছিল, ওনাকে আওয়ামী লীগের কোনো অবদান নাই, মানুষের সম্পর্ক নাই, ওনার প্রত্যেকটা কথা শুনলে শোল চুলকাইতো। সেই আরাফাতকে এই দেশ থেকে বিদায় করছে কে? আপনি বিচার করবেন, আমার বিচার করেন, আমি প্রশ্ন করতেছি। আমি ওই সময় তো আপনাদের টকশোর মাধ্যমে আপনি দেখেছেন, অনেকে টকশোতে আসতে চায় নাই। আপনি আমাকে বলেছেন আমি শোল কাটা করেছে, অনেক সবাই দেশের বাইরে থেকে করেছে, সম্ভবত আমি বাংলাদেশ থেকে একমাত্র লোক প্রত্যেকটা স্টক শোতে অ্যাটেন্ড করেছি এবং কথা বলেছি। 5 আগস্টের আগে অনেকে কথা বলতে ভয় পেত, আমি কথা বলেছি, কোনদিন আমি আপনাকে না করি নাই। আমার পরিবার আছে, আপনি এসেছিলেন, আমার একটা অটিস্টিক ছেলে আছে। কিন্তু আমি একটা সিম্পল উদাহরণ বলি, আপনি হারুন যে ভাতের হোটেল দিল, সে বিদায় নিল কিভাবে? আপনি তাদের বিচার করবেন না? আপনি নিরীহ লোক প্রতিদিন দেখতেছি যে একটা শ্রমিককে বেঁধে মেরে ফেলা হচ্ছে, কেন? শ্রমিক তো আওয়ামী লীগ করে না। এই যে গাজীপুর যে কয়েকটা শ্রমিক মারছে, আপনারা দেখেছেন, তাদের কোনো রাজনৈতিক পটভূমি নাই।
আপনি গোপালগঞ্জের কথা যে আপনি গুলি করলেন, ওখানে কয়টা আওয়ামী লীগের নেতা গোপালগঞ্জের বাসী হলে আপনাকে তাকে গুলি করবেন? আওয়ামী লীগের নেতা কর্মী যে অন্যায়ের সাথে জড়িত তাকে আপনি বিচারের সম্মুখীন করেন, আপনি বিচারহীন অবস্থায় কাউকে মারবেন না, তাহলে তো আপনি আর ফ্যাসিস্ট আর শেখ হাসিনার দুশোর সাথে আপনি ডিফারেন্সটা কোথায়? আমাদের শিক্ষা সভ্যতা জাতি কোথায় যাবো আমরা? কিন্তু ওই হারুনকে আপনি মুক্তি কিভাবে দিলেন এটা বলেন তো দেখি, এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। আপনি ওই আরাফাতকে কিভাবে বিদায় করলেন? এবং সেই অবিচার আমি হাসিনুর রহমান সাহেবের সাথে 100% একমত করে বলি, তাদেরকে যদি রেখে আপনি ইলেকশন দেন, আপনি কিভাবে আশা করবেন যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের মতো ইলেকশন এই দেশে হবে না? আপনি তাদেরকে রেখে যদি আপনি গণভোট করেন, আপনি কিভাবে আশা করবেন যে এই জুলাই আহত নিহত হয়েছে যারা এটার সাথে কোলাবরেটর, যারা এটার সাথে সরাসরি জড়িত, তাদের বিচারের জন্য জনগণ সোচ্চার হবে? এই জন্য মানুষ আশা করেছিল যে ভালো কিছু, কিন্তু গুড়াই গলত। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি টক শোতে এসেছি, হাসিনুর রহমান সাহেব টক শোতে এসেছেন, আমরা কথা বলেছি মানুষের জন্য। ডক্টর ইউনূস সাহেব এবং তার গ্রামীণ এবং গ্রামীণের সাথে রিলেটেড একজন কর্মকর্তা আপনাকে চ্যালেঞ্জ করে বললাম শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে কিনা। আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যারা শেখ হাসিনাকে বলেছিল জীবনের মনে সবসময় তোমার, তুমি প্রথম, তুমি যে বিজনেস লিডাররা বলেছিল তাদেরকে কয়জনকে আপনি ধরেছেন? চ্যানেল 24 এর আজাদ সাহেব কেন এখন বিএনপির বড় নেতা? কেন বিএনপির পল্টন অফিসে যায় উনি শেখ হাসিনাকে ওনার চেয়ে বড় সমর্থন কে করেছে? বসুন্ধরা ইয়ের চেয়ে কে বেশি সমর্থন করেছে? এই সব কথা যদি আপনি না বলেন, তাহলে জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছে, যে সাধারণ মানুষ 71-এর মতো যারা নেংটি পরা মানুষ, এখন হয়তো প্যান্ট পরে মারা গেছে, শহীদ হয়েছেন, তখন তারা নেংটি পরা শহীদ হয়েছে। আপনি তাদের আর কাছে জবাবদিহি করতে না হলে তাদের আত্মার কাছে জবাবদিহি করতে হবে। যারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল ওই সাধারণ নেতাকর্মী, ওই সাধারণ আওয়ামী লীগের না, ওই যে বললাম যে ওই যে আপনারা এসপি সাহেব থেকে আরম্ভ করে অনেকে ওসি সাহেব থেকে ডিসি, ওই ইউনো সাহেবরা, ওই সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা যারা ওই জিওসি হবে, মেজর জেনারেল হবে, যে বিভিন্ন পোস্ট পদবি নিবে, আবার ক্ষমতার পরে বিভিন্ন বড় বড় বিজনেস নেবে, বিভিন্ন দেশে থাকবে, এইরকম প্রত্যেকটা জায়গা যারা প্রভাবশালী, যারা ক্ষমতাশালী, যারা ক্ষমতার স্টেক হোল্ডার ছিল, যারা শেখ হাসিনাকে প্রতিনিয়ত পড়তে দিয়ে এই গণহত্যা চালিয়েছে, দেশটাকে এইরকম বিভীষিকাময় নিয়ে গেছিল, যারা সাধারণ মানুষের নির্বিচারে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে আমাদের শিশু সন্তান মারতো, যারা দ্বিধাবোধ করে না, অ্যাডভাইস করেছে, তারা কিন্তু ওই শেখ হাসিনার সাথে হেলিকপ্টারে পালিয়ে যায়নি। এবং তাদেরকে রেখে যদি আমি গণতন্ত্র দিতে চান, কিভাবে দিবেন? এই জন্য সকল জনগণেরকেই বলবো একটা কথা, সর্বশেষ বলবো যে এই জুলাই থেকে যে 5ই আগস্ট যেটা হয়েছে, এখানে আরেকটা দুঃখের কথা বলি, সবাইকে তো দুষলাম, আপনি জুলাই গণ বিপ্লবের কথা বলবেন, সনদের কথা বলবেন, যখন জনগণ প্রশ্ন করব যে ভাই 1 বছরের তো যায় নাই, যে 5ই আগস্টে আমরা যারা আহত হয়েছিলাম, নিহত হয়েছিলাম, যারা আমাদের চোখ চলে গেছে, যারা আমরা পঙ্গু হয়েছি, যারা এখনো হসপিটালে আছি, আমাদেরকে রেখে ওই দিন আমাদেরকে কোনো কথা স্মরণ না করে আপনারা কক্সবাজার হোটেলে গেলেন কেমনে? আপনারা যদি হোটেলে যান, আপনারা শহীদদেরকে সম্মান কে জানাবে? শহীদদেরকে শ্রদ্ধা কি করবে? তো আত্মসমালোচনা যদি আমরা না শিখি, আত্মমর্যাদা বোধ যদি আমরা না হই, আমরা যদি যারাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি, কোটি কোটি টাকার মালিক হয়েছি, দামি দামি গাড়িতে ঘুরছি, বিভিন্ন 5 স্টার হোটেলে থাকছি এবং বিভিন্ন জায়গায় মিটিং করছি, রাষ্ট্রীয় সম্মান পাচ্ছি, ওই যে ফ্লাকালা গাড়ি আর রেড বাতি গাড়ি পুং পুং করে চলে যাচ্ছি, সেই শহীদদের যদি আপনারা শ্রদ্ধা না করেন, সাধারণ মানুষ কিভাবে আপনাদের শ্রদ্ধা করবে? আপনারা যদি তাদেরকে রেসপেক্ট না জানান, তাহলে তো ওই সাধারণ মানুষগুলো, ওই ভোটারগুলো ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার কথাই বলবে। আর এই যদি সাধারণ মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা বলবে আর আপনারা বক্তৃতা দিবেন যে কলজা যদি ভাই এই সিদ্ধ করে খাওয়াই, তাও বলবো লবণ কম হয়েছে। আরে ভাই, লবণ যদি আপনি 5ই আগস্টের দিন হোটেলে যে থাকেন, আপনার যে হঠাৎ করে 1 বছরের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান, আপনার বাবা বিভিন্ন কিছু করে, আপনি বিভিন্ন ভাবে ওই যে আপনি নীলা উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছে, মানে আপনি সকালে ব্রেকফাস্ট করবেন, এগুলো জনগণ জানবে না। আমরা আশা করেছিলাম যে আমাদের এখানে হাসিনুর রহমান সাহেব আছেন, আমাদের সুলাইমান সাহেব আছেন, এই যে সাধারণভাবে আপনাদের সাথে আমরা কথা বলছি, সবসময় আসছি, কেন আসছি? এই দেশের সাধারণ মানুষগুলো দল মত নির্বিশেষে, যদি ধর্মের দৃষ্টি থেকে আপনি ভাবেন, 90% আমরা মুসলিম, সুন্নি মুসলিম। এই দেশের যে আপনার শত্রু যদি থাকে, সে তো একটা আপনার ধর্ম বিশ্বাস করে, আপনার শত্রু যদি থাকে আপনার সাথে আপনার মতো বাংলা ভাষায় কথা বলে, আপনার শত্রু যদি থাকে, এই সমতল ভূমিতে তার অবস্থান, তার সন্তান হয়তো আপনার 2 দিন পর আত্মীয় হবে, এই দেশে অবদান রাখবে। আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই, তার মানে এই না যে অন্যায় করবে তার বিচার চাই না,
তার মানে এই নেই না যে তাকে অন্যায় করবে তাকে ফাঁসির কাষ্ঠিতে আপনি ঝুলাবেন না। কারণ আপনি যদি ঝুলাতে ব্যর্থ হন, বিচার করতে ব্যর্থ হন, 2 দিন পরে এটা চলতেই থাকবে, আপনি আমি সকলেই বিক্রি হবো। এই জন্য বিচার ব্যবস্থাকে আপনাকে অবশ্যই করতে হবে। যে ওই মেঘনা কাটার 1200 সালের ঘটনা, ইউনাইটেড কিংডম যেটা বলে, সেখানে কিন্তু রাজাকে বিচারের সম্মুখীন করা হয়েছিল। আর আমাদের দেশে একটা সন্ত্রাসীকে, একটা চাঁদাবাজকে, একটা দুর্নীতিবাজকে আমরা বিচারের সম্মুখীন করতে পারি না। তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? আমরা কিভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করব? আমরা কিভাবে এই জুলাই সনদের যারা শহীদ আছে তাদের আত্মত্যাগ, আত্ম অবদানকে আমরা মানুষের সামনে তুলে ধরবো? যদি আমরা 5ই আগস্টে আমরা ওই কক্সবাজার হোটেলে আমরা মিটিং করতে চাই। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ।